আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মিরা। জাতীয় ঐক্য ধরে রাখতে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের প্রথম দিনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে তারা কথা বলেন। আগামীতে ছাত্র রাজনীতির রূপরেখা কেমন হবে তা নিয়েও ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের নেতাদের সাথে ফের আলোচনায় বসার কথা জানান মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে জাতীয় ছাত্র সংহতি দিবসে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কথা বলেন সেখানকার শিক্ষার্থীদের সঙ্গে, জানতে চান তাদের চাওয়া পাওয়া। এ সময় শিক্ষার্থীরা আর কোনোভাবে বিভাজিত হবে না বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। জুলাই বিপ্লবে সেখানকার শহীদদের স্মরণে করা হয় মোনাজাত। যারা আহত হয়েছেন আল্লাহ তাদেরকে খুব দ্রুত তুমি শিফায়ে কামেলায়ে আজেলা দান করো আল্লাহ। আল্লাহ আমাদের এখানে যারা একত্রিত হয়েছি দেশের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একসাথে কাজ করার তৌফিক দান করো। শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে, ছাত্র সমাজকে কেন্দ্র করে এই বাংলাদেশের যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, দল মত নির্বিশেষে ধর্মবর্ণ সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ একসাথে রাজপথে ছাত্রদেরকে কেন্দ্র করে নেমে এসেছে, সেই ঐক্যের জায়গাটা ধ্বংস করে দেয়া। আমরা সকল ছাত্র সংগঠন মিলে গতকালকে বসেছি। সকল ছাত্র সংগঠন এটা উপলব্ধি করতে পেরেছে যে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়ে মূলত হচ্ছে ছাত্র সমাজকে এদেশের মানুষের কাছে যে ইমেজ আছে সেই ইমেজ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে ছাত্র সমাজে। যার কারণে আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি যে আমরা সারা দেশব্যাপী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করব। সেই জাতীয় ছাত্র সংহতি সপ্তাহে সকল ছাত্র সংগঠন শিক্ষার্থীদের কাছে যাবে, তারা তাদের কাছে তুলে ধরবে ছাত্রদের একতা কতটা জরুরি। আপনারা কি মনে করেন যে এই বছরটা একটু দেরি হয়ে গেছে? হ্যাঁ, আমরা এটা স্বীকার করি যে একটু দেরি হয়ে গেছে, তবে আমরা এর আগেও একবার বসেছি, মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, আমরা এই গ্যাপটা পূরণ করব। আমরা যেহেতু আমরা নতুন রাজনৈতিক রূপরেখার কথা বলেছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি। আমরা গতকালকে ওই টেবিলে সবাই মত হয়েছি যে আগের পূর্ণ যে ধারাবাহিক ছাত্র রাজনীতি চলে আসছে সেটা সঠিক নয়, নতুন একটা ছাত্র রাজনীতিক রূপরেখা তৈরি করতে হবে। এই জায়গা থেকে আমরা আগামী মঙ্গলবার এই বিষয় নিয়ে আবার আমরা সকল ছাত্র সংগঠন মিলে বসতেছি। ইনশাল্লাহ বাংলাদেশ 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন ধারার একটি সুষ্ঠু ছাত্র রাজনীতি দেখতে পাবে। পরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন হান্নান মাসুদ, রিফাতরা। জুলাই বিপ্লবে তেজগাঁও অঞ্চলের নেতৃত্ব দেয়া এই বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরেন তারা। বলেন জুলাই বিপ্লবের স্পিরিটকে কোনোভাবেই ধ্বংস করা যাবে না। এই মুহূর্তে কিন্তু আসলে আমাদের যে জাতীয় এই ছাত্রদের যে ঐক্য সেটি কিন্তু খুব বেশি দরকার, কারণ ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে এবং জাতির এই ক্রান্তি লগ্নে ঐক্যটা আসলে ছাত্রদের আগে প্রতিষ্ঠিত করা দরকার। তারপরে কিন্তু নাগরিকরা ছাত্রদের অনুসরণে কিন্তু নাগরিকরা ঐক্যবদ্ধ হবে। তো আমি যে মুহূর্তে কথা বলছি এই মুহূর্তে কিন্তু আসলে বাংলাদেশের একটি অঞ্চল চট্টগ্রামে ভয়ঙ্কর রকম কিন্তু সেখানে ষড়যন্ত্র চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে জাতির একটি ক্রান্তি লগ্ন চলছে এই মুহূর্তে এবং আমাদের শিক্ষার্থীদের যে হটস্পটগুলো আছে, শিক্ষার্থীদের সেই হটস্পটে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব সেটিকে সামনে আনা হচ্ছে এবং ভেতর থেকে কিন্তু উস্কে দেওয়া হচ্ছে। আমাদের শিক্ষার্থীদের ইউনিটিকে, শিক্ষার্থীদের একতাবদ্ধকে বিভাজন করার একটা ষড়যন্ত্র চলছে এবং এই জুলাই 24-এর গণঅভ্যুত্থানের জুলাইয়ের এই যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে ছাত্রদের যে একতা এবং এই গণঅভ্যুত্থানের মূল শক্তি ছিল আমাদের শিক্ষার্থীদের একতা, সেইটাকে বিভাজিত করতে পারলে এবং সেইখান থেকে শিক্ষার্থীদেরকে দূরে সরিয়ে দিতে পারলে আমাদের এই গণঅভ্যুত্থানের এই যে মূল যে স্পিরিট ছিল, আমাদের এই গণঅভ্যুত্থানকে ধরে রাখা বা এইটাকে আমরা বজায় রাখার যে একটা ধারাবাহিকতা চলছে সেটাকে প্রতিহত করা যাবে এবং প্রতি বিপ্লবের একটা সম্ভাবনা থাকে এবং এই বিপ্লবকে নষ্ট করার একটা গভীর ষড়যন্ত্র হিসেবে আমরা এটাকে দেখছি। ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে কিন্তু এখনো নির্মূল হয়নি। বিভিন্ন দেশে বিভিন্নভাবে তারা কিন্তু গিয়ে তাদের যে ফ্যাসিবাদী কার্যক্রম সেটা গিয়ে চালিয়ে যাওয়ার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে সারা বাংলাদেশের মাঝে যে সকল স্পটগুলো, যে সকল জোনগুলো, যে সকল পয়েন্টগুলো এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভেতরে এই গণ অভ্যুত্থানের হাব হিসেবে কাজ করেছে, সেই হাবগুলোর আশেপাশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে
স্বৈরাচারীরা হলো গিয়ে আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব, কোন্দল এবং সংঘাত সৃষ্টি করছে। এবং এটি আমরা মনে করি যে বৃহত্তর জায়গা থেকে পুরো বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, জন আকাঙ্ক্ষা, সেই জন আকাঙ্ক্ষা বিরোধী একটি চক্রান্ত, এবং সেই চক্রান্তকে থামিয়ে দিতে, সেই চক্রান্তকে দূর করতে বাংলাদেশের ছাত্র জনতাকে আবারও যে জাতীয় ঐক্য ছিল, সেই জাতীয় ঐক্যের মাঝে যে ভাটা পড়েছে তা আবার পুনর্গঠনের সময় এসেছে। পর্যায়ক্রমে পুরান ঢাকার কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে অনলাইনেও ফ্যাসিবাদ বিরোধী ক্যাম্পেইন চালাচ্ছে সংগঠনটি। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড় নেতাই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ। একই সাথে কোনো সম্প্রদায়ের মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। রংপুরের পীরগাছায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের মামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে। এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মিথ্যা তথ্য ছড়িয়ে পতিত স্বৈরাচারের ছাত্র সংগঠন অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। গণ অভ্যুত্থানের পরবর্তী অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ একটু সময় সাপেক্ষ উল্লেখ করে উপদেষ্টা বলেন, দ্রুতই পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হবে। বিগত সরকারের সময় দুর্নীতির মাধ্যমে লুট করার টাকা এখন সামাজিক মাধ্যমে অপপ্রচারে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। গণমাধ্যমের সহায়তা চেয়ে তিনি বলেন, বিগত সময়ে গণবিরোধী নানা ভূমিকার কারণে সংবাদ মাধ্যমের ওপর জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। এখন গণমাধ্যমের উচিত জনগণের কাছে এসব বিষয় স্পষ্ট করা। একটা মিথ্যা খবর, একটা গুজব কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে। তো সেই জায়গাতে হচ্ছে গণমাধ্যমের বা সাংবাদিকদের থেকে আমরা এই দায়িত্বশীল ভূমিকাটা প্রত্যাশা করতেছি। এটা আমাদের শুধু সরকার নয়, আমাদের পুরো জাতীয় যে পরিস্থিতি, সেটা সেই জায়গায় কিন্তু এই গণমাধ্যমের এই ভূমিকাটা গুরুত্বপূর্ণ। আর এই সরকার যেহেতু কোনো দলীয় সরকার না, এই সরকারের কোনো ওই অর্থে দলীয় বাহিনী নাই এবং নিজস্ব কোনো প্রচার ব্যবস্থা নাই একটা দলের যেরকম থাকে বা একটা, ফলে আমাদের তথ্য কিন্তু পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা আমাদের কিন্তু গণমাধ্যমের উপরে আমরা নির্ভরশীল আর কি। স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা দেশের নানা ষড়যন্ত্র করছে অভিযোগ করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, পতিত স্বৈরাচারী পার্শ্ববর্তী দেশের সহায়তায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। দেশে স্থিতিশীলতা ফেরাতে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখা সহ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার তাগিদ দেন তারেক রহমান। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান যখনকে সাথে নিয়ে রিপোর্ট করলেন মইনুর হাসান। সরকার পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি রাষ্ট্র ব্যবস্থায় কি কি পরিবর্তন আনতে চায় সেই 31 দফা প্রস্তাবনার নানা দিক তৃণমূল নেতাকর্মীদের সামনে তুলে ধরতেই দলের সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারাও এসব প্রস্তাবনার নানা বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন। সমাপনী বক্তা হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশকে এগিয়ে নিতে এবং মানুষের প্রত্যাশা পূরণই বিএনপির রাজনীতি বলে উল্লেখ করেন তিনি। একটি কথা মনে রাখবেন, আপনাদের দিকে দেশ তাকিয়ে আছে, আপনাদের দিকে দেশের মানুষ তাকিয়ে আছে। কাজেই নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে, মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে হবে, মানুষের চাওয়া অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে। তাহলেই আমরা দেশকে নেতৃত্ব দিতে সক্ষম হব, দেশের মানুষকে পথ দেখাতে সক্ষম হব। রাজধানী ঢাকায় গত কয়েকদিনের সহিংস কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে
তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে, যারা আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে, তারা অবশ্যই বসে থাকবে না। তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে। স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক, স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, মানুষকে সতর্ক রাখতে হবে। গত 2 দিনের বিভিন্ন পত্রপত্রিকাগুলো আপনারা দেখেন, ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় আপনারা নিউজগুলো দেখেন, কোথায় জানি কিছু একটা হচ্ছে। কাজে যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই। দ্রুত জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে গণতান্ত্রিক ধারাবাহিকতা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয়, যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয়, গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয়। মানুষের ভোটের অধিকারকে ধরে রাখতে হবে। সেটি 5 বছর হোক বা যেই সময় হোক, যেই সময় ভোট হওয়ার কথা সেটি সেই সময় ভোট হতে হবে। আমাদেরকে সেই জবাবদিহিতা তৈরি করতে হবে। সরকারকে, যারা নির্বাচিত হিসাবে সরকারের দায়িত্বে থাকবে, তাদেরকে আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে তারা যাতে জনগণকে ভয় পায়, যাতে তাদের মাথার মধ্যে থাকে যে হ্যাঁ, কাল বাদে পরশু আমাকে জনগণের সামনে যেতে হবে, জবাব দিতে হবে জনগণকে। সিলেট শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় সিনিয়র নেতারা তৃণমূল নেতাদের দলীয় ঐক্য ধরে রেখে সংগঠনকে শক্তিশালী করার তাগিদ দেন। মইনুল আহসান, এটিএন বাংলা। নির্বাচিত সরকার ছাড়া দেশের বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের স্বচ্ছ ও নিরপেক্ষতা দেখতে চায় বিএনপি। গুলশানে একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও চিন্তাধারা নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, 2-1 মাসে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়, তাই সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন, একটু উদ্বিগ্ন হচ্ছেন। এগুলো কি হচ্ছে আসলে আপনাদের বুঝতে হবে। আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। একটু ধৈর্য ধরতে হবে। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। সংসদে উচ্চ কক্ষ, উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রীর পদ রাখা সহ সংবিধানের ৬২টি জায়গায় সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাবনা জমা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনের পক্ষে তার দল। এ সময় কমিশন প্রধান আলী রিয়াজ জানান, অংশীজনদের সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে মতামত জানতে আগামী সপ্তাহে সারা দেশে জরিপ করা হবে। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। সংবিধান সংশোধনে আনুষ্ঠানিক প্রস্তাবনা জমা দিল বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে লিখিত প্রস্তাবনা জমা দেন। জুলাই আগস্ট বিপ্লবের শহীদের অঙ্গীকার, রক্তের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের বর্তমান বাস্তবতা, এগুলোকে বিবেচনায় নিয়ে এবং ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফুয়েরের সৃষ্টি না হয়, এখন আয়কতন্ত্রের সৃষ্টি না হয়, সেগুলো মাথায় রেখে আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি। সংবিধানের সূচনা থেকে তফসিল পর্যন্ত 22টি জায়গায় সংস্কারের প্রস্তাবনা দেওয়ার কথা জানান সালাউদ্দিন আহমেদ। প্রস্তাবনায় উল্লেখযোগ্য বিষয়গুলো হল সংসদে উচ্চ কক্ষ রাখা, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ এবং গণভোটের বিধান পুনঃপ্রবর্তন করা, এছাড়া পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ না রাখা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহাল চায় বিএনপি। সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, এটা মানুষের 1 নম্বর আকাঙ্ক্ষা। এবং গণভোটের বিধান, যেটা আর্টিকেল 8, 46, 48, 56 and 142 itself, যেগুলো পরিবর্তন আনতে গেলে এবং প্রস্তাবনা
মধ্যে পরিবর্তন আনতে গেলে যে গণভোটের বিধান ছিল, যেটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছিল, সেগুলো পুনঃপ্রবর্তনের জন্য আমরা প্রস্তাব করেছি। সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াদ জানান, কমিশনের ওয়েবসাইটে এ পর্যন্ত 50,000-এর বেশি মানুষ মতামত দিয়েছেন। অংশীজনদের সব প্রস্তাবনা বিবেচনায় নিয়ে 5 জানুয়ারির মধ্যে সংবিধান সংস্কারের সুপারিশ করা হবে বলেও জানান তিনি। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনাগুলো অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আরো কয়েকটি সংগঠনের সাথে আমরা কথা বলবো এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে। এর বাইরে যেটা আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব, সেটা হচ্ছে একটা জরিপ, সারা বাংলাদেশে একটা জরিপ তৈরি করব, যাতে করে সমস্ত ধরনের মানুষের মতগুলো আমরা পাই। তিনি বলেন, জরিপ চালিয়ে গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ সবার মতামত নিয়ে চূড়ান্ত করা হবে সংবিধান সংস্কারের প্রস্তাব। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানি করা সম্ভব নয় মন্তব্য করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, নতুন ইসিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের তাগিদ দেওয়া হবে। এ সময় কমিশনের সদস্য তোফায়েল আহমেদ জানান, দেশের সার্বিক পরিস্থিতির সংস্কার না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। রাসনা দাসের রিপোর্ট। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা। বিভিন্নভাবে আহত হয়েছে। এ সময় শিক্ষার্থীরা তুলে ধরেন নানা সুপারিশ, বলেন মনোনয়ন বাণিজ্য বন্ধে আগামীতে কোনো ডামি নির্বাচন দেখতে চান না তারা। এই যে বিগত নির্বাচনে দেখেছি যে আমি আর জামির যে নির্বাচন, এখানে যদি না ভোটের বিধান থাকতো, আমার মনে হয় যে আমি আর জামি মিলে 10 ভাগ ভোট পেতো, 90 ভাগ পেতো না ভোট। সংস্কার না করে যদি আপনারা নির্বাচনের দিকে আগাইতে চান, সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শ দিব যে আপনাদের নির্বাচন কমিশন আমরা কিন্তু ভেঙে দিব। কারণ হচ্ছে বর্তমানে আমাদের যে তথ্য প্রযুক্তি বিভিন্ন খাতগুলোতে দেখা যায় যে নাগরিকদের বিভিন্ন কমিশনের মাধ্যমে শুনানি করে মতামত নেওয়া হয়। এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মনে করি। শুধুমাত্র রাজনৈতিক নয়, দেশের সার্বিক পরিস্থিতির সংস্কার না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ। আমরা হচ্ছে সংস্কার কমিশন, আপনাদের মতামত, জনগণের মতামত সবকিছু নিয়ে এটাকে এক ধরনের চিন্তা ভাবনা করে আমরা একটা সিস্টেমের কথা বলবো, কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করব না। বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন এবং সরকার। যেই যখন সরকারের চেয়ারে বসবে তাকে সরকার হিসেবে কাজ করতে হবে। এ সময় কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, নিরপেক্ষ নির্বাচন কাঠামো গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার করাই তাদের প্রধান লক্ষ্য। আবার যেন পুনরাবৃত্তি না হয়, আমরা আমাদের এই শহীদদের রক্ত বৃথা দিতে দেব না। আমরা আমাদের যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগ বৃথা দিতে দিব না। আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে এবং আন্তরিকতার সাথে আমাদের কাজটা করব, যাতে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা আমরা প্রচলন করতে পারি। কোনো ফ্যাসিবাদী শক্তি যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সে লক্ষ্যে তারা কাজ করছে বলেও জানান কমিশন প্রধান। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। ফ্যাসিস্টদের দোসররা এখনো রাষ্ট্র কাঠামোর বিভিন্ন সিস্টেমে ঘাপটি মেরে বসে আছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। জুলাই গণ অভ্যুত্থানের পর এই দোসরদের আইনি প্রক্রিয়ায় অপসারণ করা জরুরি বলে মনে করেন তিনি। সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে সার্জিস আলম এসব কথা বলেন। অনুষ্ঠানে শহীদ 25 শিক্ষার্থীর পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমার যে 26 জন বীর শহীদ ভাই রয়েছেন, তাদের এই ছবিগুলো আমাদের সামনে রাখা। এই যে আমার সামনে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটিকে আমাদের ফোনের ওয়ালপেপার করা। তারা তো তাদের জীবন দিয়েছে। আপনাদের এখন এই সব ফ্যাসিস্টের দোসর কিংবা যারা বিভিন্নভাবে এখনো ষড়যন্ত্র করছে, তাদেরকে প্রতিহত করার জন্য ওই মনোবলটুকু ধারণ করতে হবে। প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ যৌক্তিক সময়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সক্ষম বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান বিচারপতি সৈয়দ রেফায়েত আহমেদ বঙ্গভবনে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করতে গেলে এমন আশাবাদ জানান তিনি। এ সময় সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের কার্যক্রমে সন্তোষ জানিয়ে রাষ্ট্রপতি বলেন,
এটি হলো বিচার প্রত্যাশীদের সর্বশেষ ভরসাস্থল। আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে তুরস্ক। বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রেমিস সেন জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাতে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। এতে আগামীতে জাতীয় নির্বাচন ও তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের হার উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন বিশিষ্টজনেরা। পরিসংখ্যান ব্যুরোর 2022 সালের তথ্য তুলে ধরে তারা জানান, দেশে কর্মজীবী শিশুর সংখ্যা 35 লাখ। এর মধ্যে 10,68,000 অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত। শিশুরা 43 ধরনের অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত জানিয়ে তারা বলেন, শহরের পাশাপাশি গ্রামীণ জনপদেও তারা ছড়িয়ে গেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ASD আয়োজিত শিশু শ্রম নিরসনে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনারে এসব তথ্য উঠে আসে। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে প্রথমবারের মতো ইন্টার্নি শেষ করা বিদেশি শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদায় দিল আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 6 বছর ধরে এই প্রতিষ্ঠান থেকে গ্রহণ করা শিক্ষা দেশে ফিরে কাজে লাগাবেন বলে জানান তারা। যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার জানান, আদ্দিন তার শিক্ষা কার্যক্রম দেশের গণ্ডি ছাপিয়ে ছড়িয়ে দিচ্ছে বিদেশেও। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। 2012 সালে যশোর সদর উপজেলার পুলেরহাটে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। 7ম ব্যাচ থেকে দেশি শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়। এ সময় নেপাল ও ভারত থেকে শিক্ষার্থীরা ভর্তি হওয়া শুরু করে এখানে। এই বিদেশি শিক্ষার্থীরাই তাদের 6 বছরের কোর্স ও ইন্টার্নি শেষ করেছে। 7ম ব্যাচে 31 জন বিদেশি শিক্ষার্থী শেষ করল তাদের পড়াশোনা। বর্তমানে মেডিকেল কলেজের 13শ ব্যাচ চলছে। প্রতিষ্ঠানটিতে মোট ছাত্রী সংখ্যা 389 জন, এর মধ্যে নেপাল ও ভারতের 119 জন শিক্ষার্থী। मैं यहाँ पे सब लोगों से मिली, जब हम लोग टीचर्स से मिले हमारे फर्स्ट ईयर में, मारूफा मैम हो या जो भी थे हमारे जो भी लेक्चरर्स थे, प्रोफेसर्स थे, जब हम लोग उनसे मिले तो उन लोगों ने इतनी अच्छे से हमें हर चीज एक्सप्लेन किया, हर चीज पढ़ाया और बहुत ही सपोर्ट किया हम लोगों को। इट हैज बीन अ ग्रेट like journey. It taught me so much and I learned from the mistakes I made. I learned from the progress I have made. Where I was few years back, I have progressed from that place. আদ্দিনের সুনাম দেশের সীমা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়বে এমনটাই মনে করেন যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। আমরা মনে করি যে তারা আদ্দিন সকিনা মেডিকেল কলেজ থেকে যে শিক্ষা, মানবতা, অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করেছে, তারা যেন তাদের নিজ দেশে গিয়ে সেই সফলতা সাফল্যের সাথে তারা যেন অগ্রসর হতে পারে এবং বিস্তীর্ণ থেকে আরো বিশাল পরিসরে তারা পারফর্ম করতে পারে। ইন্টার্নি শেষ করা বিদেশি শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুল ও ক্রেস্ট দেয়া হয় বিদায়ী শিক্ষার্থীদের। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও পিঠা উৎসবের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগম, উপাধ্যক্ষ মেহেরুন্নেসা ও গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার তাসমিয়া ইসলাম। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন চীন থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করবেন। এর প্রক্রিয়ায় চীন বলেছে বাণিজ্য যুদ্ধে কেউই জয়ী হতে পারবে না। মঙ্গলবার এক বিবৃতিতে বেইজিং জানায়, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা দুদেশের জন্যই লাভজনক। চীন সবসময় আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তুত। এদিকে নির্বাচনী প্রচার থেকেই ট্রাম্প বলে আসছেন,
ক্ষমতায় গেলে চীন সহ কয়েকটি দেশের পণ্যে শুল্ক আরোপ করবেন তিনি। এরপর সোমবার সাফ জানান, ক্ষমতায় যাওয়ার পর প্রথম দিনই চীন, কানাডা ও মেক্সিকোর পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করবে ডোনাল্ড ট্রাম্প। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ও আদর্শ অনুকরণের মাঝেই রয়েছে ইহকাল এবং পরকালের শান্তি। মহান আল্লাহর ভালোবাসা অর্জনের মূল মাধ্যম নবীজিকে অনুসরণ। চট্টগ্রাম নগরীর লাল দিঘি ময়দানে ঐতিহাসিক গাউসুল আজম কনফারেন্সে এসব কথা বলেন কাকতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের পীর সাহেব আওলাদে রাসুল মোর্শেদে আজম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদারেসিনের মহাসচিব অধ্যক্ষ সাব্বির আহমেদ মমতাজি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জালাল আহমদ। পরে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধির কামনা করে দোয়া করা হয়। এবার পার্টিক্স খেলার খবর। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল মিরপুরে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, দাপট দেখিয়ে খেলতে চান তারা। অন্যদিকে আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি হলিস লুইস জানান, তারাও সিরিজে জিততে চান। বুধবার সকাল 10টায় শুরু হবে খেলাটি। রিপোর্ট এস এম আশরাফের। র্যাঙ্কিংয়ে এবং শক্তিমত্তায় এগিয়ে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে লাল সবুজ দল। সামনের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতে এই তিন ম্যাচের সাথে পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচগুলোও গুরুত্বপূর্ণ। এখন শুধু সিরিজ নিয়ে ভাবতে চান টাইগ্রেস অধিনায়ক। টিম কষ্ট করছে, দেখা যাচ্ছে অনেক সময় ভিজিবলি পারফরমেন্সগুলো দেখা যাচ্ছে, রেজাল্ট না হলে আসলে তখন নেগেটিভ বিষয়গুলো বেশি আসে। সো এই সিরিজটা বলবো যে আমাদের টিমের জন্য কামব্যাক করার একটা জায়গা। আর হচ্ছে নিজের কন্ডিশনে বলবো যে নিজেদেরকে অতটা বেশি চ্যালেঞ্জ না দিয়ে আমার কাছে মনে হয় যার যার প্রসেসটা মেনটেন করাটা বেটার এবং টিমের সবার প্রতি সবার ফেথ রাখাটা ইম্পর্টেন্ট। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 8-এ আছে বাংলাদেশ, অন্যদিকে আইরিশদের অবস্থান 11-তে। বাংলাদেশের লক্ষ্য আধিপত্য নিয়েই ম্যাচ জেতা। আমরা অপোনেন্টকে আসলে লাইটলি নেওয়ার কোনো অবকাশ নেই আমাদের। আর কারণ হচ্ছে যেহেতু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই সিরিজটা, বিকজ অফ উই হ্যাভ টু গ্র্যাব 6 পয়েন্টস। সো ওই দিক থেকে প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য অনেক ভ্যালিড এবং আমরা ট্রাই করবো যেন আমরা সেইভাবেই ডমিনেট করে ক্রিকেটটার জন্য খেলতে পারি। কারণ যখন আমরা আয়ারল্যান্ডের মধ্যে যেহেতু ওরা আমাদের থেকেও র্যাঙ্কে নিচে, যদি আমরা তাদেরকে যদি ডমিনেট করে না খেলতে পারি তাহলে আমরা বড় টিমের এগেইনস্টে কিভাবে চোখে চোখ রেখে লড়াই করব। মুখোমুখি লড়াইয়ে 6 ম্যাচের 5টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগার্সরা। সেই ধারাবাহিকতা ধরে রাখার মিশন এবার স্বাগতিকদের। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। বরিশাল বিভাগকে 5 উইকেটে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতল সিলেট বিভাগ। এবারই প্রথম জাতীয় লিগে চ্যাম্পিয়ন হলো সিলেট। দ্বিতীয় ইনিংসে বরিশালকে 142 রানে অল আউট করে 105 রানের টার্গেট পায় সিলেট। নিজেদের মাঠ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ দিনে মাত্র 27 রানে 3 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে সিলেট। তবে নাসুম আহমেদকে নিয়ে 77 রানের জুটি গড়ে দলের রানটাকে 104-এ নিয়ে যান অধিনায়ক অমিত হাসান। অথচ বাকি 1 রান করতে 2 উইকেট হারায় তারা। 38 রানে অপরাজিত থাকা অধিনায়ক অমিত হাসান দলকে জয় এনে দেন। ষষ্ঠ ম্যাচে তৃতীয় জয়, 37 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে সিলেট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, 8/8 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।